নমস্কার বন্ধুরা, চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাব, গল্পটির নাম দুজনে একলা। লিখেছেন স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প, দুজনে একলা। অবশেষে পুরী আসা হলো অলকা আর ইন্দুভূষণের। পুরী আসা হলো ২৭ বছরের সাধ আর সাধনার শেষে। ২৭ বছরের সাধনায় পুরী আসা শুনতে একটু জটিল বটে। শুনলেই মনে হয়, কেন এতদিন ধরে কোথায় থেকেছে তারা? দক্ষিণ আফ্রিকায় না ইন্দোনেশিয়ায়? না, ওসব কিছু নয়। ২৭ বছর ধরে কলকাতাতেই থেকে এসেছে তারা, অবিরাম অবিচ্ছেদ্যভাবে। ২৭ বছরের প্রত্যেকটি রাত্রি। রাত্রি বলতে হলো এই জন্যে, কালে কোশমিনে কোনো ছুটি ছাটায় ছেলে বউ নিয়ে দেশের বাড়িতে বেড়াতে গিয়েছে ইন্দুভূষণ। হুগলি জেলার কোনো গ্রামে যেন। ভোরের গাড়িতে বেরিয়ে সন্ধ্যার গাড়িতে ফেরা, এই পর্যন্ত দেশ ভ্রমণ। ম্যালেরিয়ার ভয়ে রাত কাটায়নি কখনো। ছেলে মেয়েদের রেলে চড়াও ওই পর্যন্তই। অলকা অবশ্যই ছেলেবেলায় বাপ মার সঙ্গে গিয়েছে এখান ওখান, সে বলতে গেলে বিস্মৃত শৈশবে। সজ্ঞানে পুরো একটা রাত্রি ট্রেনে চড়ে বেড়াতে যাওয়া ১৬ বছর বয়সে, এই পুরীতেই। ২৭ বছর আগে অলকার যখন ১৬ বছর বয়স ছিল আর ইন্দুভূষণের ২৫, পুরী এসেছিল অলকা আর ইন্দুভূষণ। সেই থেকে প্রতিজ্ঞা ছিল আবার আসবার। পুরনো ঘটনাটা তাহলে খুলেই বলতে হয়। অলকার তখন সবে বিয়ে হয়েছে। ওর বাপ মা মাসি মেসো দাদারা বৌদিরা বিরাট এক দল বেঁধে এলেন পুরী। সেই সঙ্গে অলকাকে তো এনেই ছিলেন, নতুন জামাইকেও বাদ দেননি। সে এক হই হল্লা ব্যাপার। ট্রাঙ্ক, সুটকেস, বেডিং, বালতি, কুঁজো, ফ্লাস্ক ইত্যাদিতে মোটই এসেছিল ২২টা না ২৫টা। ক্যামেরা এসেছিল ৩টে। বাসনপত্তর, বামুন, চাকর সব নিয়ে ৩৬ দিন ধরে কি এলাহি কাণ্ড! ইন্দুভূষণ অবশ্যই অতদিন থাকেনি। দিন আষ্টেক বুঝি ছুটি ছিল তার। অলকা সমানেই ছিল, আর নতুন প্রণয়ের নিয়ম মাফিক প্রত্যহ একখানি ৪-৫টা পৃষ্ঠা ব্যাপী চিঠিতে ইনিয়ে বিনিয়ে যতই বিরহ বেদনা নিবেদন করুক, স্ফূর্তিতেই ছিল। বরং যা কিছু যন্ত্রণা পেয়েছে ইন্দুভূষণের উপস্থিতির কটা দিনেই। এটাও বোধহয় শুনতে জটিলই হলো, কিন্তু প্রকৃত ঘটনা তাই। একে তো মাথা গুনতি ১৯ জন লোক, খাবো বেড়াবো স্ফূর্তি করব এই সংকল্প নিয়ে এসেছে। তার ওপর আবার নতুন জামাই সঙ্গে। তার অনারে যত রান্নার ঘটা তত বেড়ানোর ঘটা, তাস খেলা, ফটো তোলা, সদলবলে ঢেউ খাওয়া, কি নয়! চূড়ান্ত আদর করেছিলেন অলকার মা বাপ জামাই নিয়ে গিয়ে। শুধু গোলমালে সেই ১৯ জনের মধ্যে অলকা আর ইন্দুভূষণ বাদে আর একজনেরও খেয়াল হয়নি ওদের নতুন বিয়ে হয়েছে।
দুজনে একলা হবার জন্যে ছটফটিয়ে মরে যাচ্ছে ওরা। কত স্বপ্নের, কত কল্পনার সমুদ্র তীর, শুধু দুটিতে ভিজে বালিতে পা ডুবিয়ে বেড়ানো, শুধু দুজনে সন্ধ্যার অন্ধকারে ডুবে গিয়ে ঢেউয়ের পর ঢেউ গোনা, বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে গিয়ে শুধু পাশাপাশি বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া, তবে না আশা সার্থক? ধরো সকালবেলা উঠে ইন্দুভূষণ অলকার পেলব করপল্লবখানি মুঠোয় চেপে ধরে বলবে, আজ আর কাজ নয়, এসো তুমি প্রিয়ে। অথবা পড়ন্ত বেলার আলোয় অলকা ওর মুখের দিকে চেয়ে বলবে, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। ভুলবে রান্না খাওয়া, ভুলবে সংসারের কাজ, ছুটে গিয়ে বসে থাকবে সমুদ্রের কোলের কাছে। উপলব্ধি করবে পরস্পরের অনুচ্চারিত হৃদয় ভাব। সমুদ্র দিয়ে মাপবে নিজেদের প্রেমকে। এরকম না হলে সমুদ্র তীরে বেড়াতে আসার মানে হয়? ইন্দুভূষণ বাংলায় এম.এ, অলকা রবীন্দ্রসঙ্গীত গুলে খাওয়া মেয়ে। রবীন্দ্রনাথ তাঁর জীবনের প্রারম্ভ থেকে ১৩৩০ সাল পর্যন্ত যত কবিতা লিখেছিলেন প্রায় সবগুলোই ও কণ্ঠস্থ করে রেখেছিল। আবৃত্তি সম্বন্ধে খ্যাতিও ছিল ওর। পুরী যাওয়ার কথা হতেই মনে মনে আশা পোষণ করেছিল অলকা। কোনো এক উজ্জ্বল প্রভাতে অথবা কোনো একটি মোহময় সন্ধ্যায় বরের কাছে ওর এই চমৎকার বিদ্যাটির পরিচয় দিয়ে মুগ্ধ করে দেবে, বুঝিয়ে দেবে ইন্দুভূষণের বোনেদের মতো অথবা বৌদির মতো নিরেট একটা মেয়ে মাত্র সে নয়, একখানা মেয়ের মতো মেয়ে। কিন্তু কিছুই হলো না। ওর নিজের আত্মীয় স্বজনরা, এমনকি বৌদিরা পর্যন্ত যে ওর সঙ্গে এতটা দুর্ব্যবহার করবে এমন আশঙ্কা মোটেই ছিল না। আশ্চর্য, কারুর খেয়াল হলো না। কিংবা কে জানে খেয়ালের অভাবটা ইচ্ছাকৃত কিনা। বাহিনীর তুলনায় বাড়িটা নেহাত ছোট। দুটি মাত্র শোবার ঘর, দুখানি ঘরকে ভাগ করে নেওয়া হয়েছে মহিলা বিভাগ আর পুরুষ বিভাগ হিসেবে। কাজেই নবপরিণীতা কন্যার সম্বন্ধে বেহুঁশের ভানই সুবিধে। ভানই হতে পারে, অসম্ভব নয়। মানুষকে বিশ্বাস নেই, বিশেষ করে ঝুনো সংসারী মানুষদের। তাছাড়া আরও একটা সমস্যা ছিল, সে সমস্যা মাসি মেশো। তাঁরা নাকি বেচাল বেহায়াপনা দু চক্ষে দেখতে পারেন না। তাঁদের ভয়ে বৌদিদেরও আক্কেল বুদ্ধি হরে গিয়েছিল। এমনকি গ্রুপের বাইরে আলাদা করে নববিবাহিত দুজনের একখানা ফটো তোলার প্রস্তাব পাশ হতে হতেও ধামা চাপা পড়ে গেল। কথা উঠল, থাকগে, কি দরকার, বড়মাসি হয়তো কি ব্যাখ্যানা করবেন, গ্রুপের মধ্যবর্তী করে তোলা হয়েছে তো, ওই ভালো। অতএব ঘটনাটা দাঁড়ালো এই, 7 দিন ধরে ইন্দুভূষণ বিস্তর খেল, বিস্তর বেড়ালো। তাসের বাজি হেরে হেরে সবাইকে তাক লাগালো। অমায়িক ব্যবহারে প্রত্যেককে মোহিত করল। ঢেউ খেতে গিয়া নাকে জল ঢুকিয়ে
সর্দি ধরালো। নিজের পয়সা খরচ করে শালাজদের কটকি শাড়ি কিনে দিল। অবশেষে একদিন শূন্য প্রাণে, শূন্য মনে আর প্রায় শূন্য পকেটে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে বসল। তা তুলে দিতে স্টেশনে গিয়েছিল সবাই। ওটাও একরকম স্ফূর্তি তো। ছোট শালা রুমাল ওড়ালো। ছোট শালি জামাইবাবু গুড নাইট বলে চেঁচিয়ে চেঁচিয়ে নিজের বিদ্যাবত্তার পরিচয় দিল। শ্বশুর নিরাপদে পৌঁছানোর খবরের জন্য বারংবার অনুরোধ জানালেন। শাশুড়ি আর দুদিন থেকে না যাওয়ার জন্য অনুযোগ করলেন। এক কথায় প্ল্যাটফর্ম সচকিত হয়ে উঠল কিছুক্ষণের জন্যে। শুধু বেচারি অলকা অনেক চেষ্টা সত্ত্বেও একবার চোখাচোখি করে বোঝাতে পারল না বিচ্ছেদ বেদনায় কত ব্যাকুল হয়েছে সে। কি করেই বা পারবে? ওর সামনে যারা দাঁড়িয়ে তাদের মধ্যে অনেকেই ওর চাইতে বিঘত খানেক করে লম্বা। ট্রেন ছেড়ে দিল। ব্যর্থ হলো পুরী আসা। তখনই বাড়ি ফিরে চিঠি লিখতে বসলো অলকা। লিখল, আবার আমরা পুরী আসব, শুধু তুমি আর আমি, দুজনে একলা। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তারপর ফিরে এসে কিছুদিন অহরহ ওই জল্পনা কল্পনা। অবশ্যই কল্পনা কল্পনাই। মনে রাখতে হবে সেটা 1330 সাল। বাপ মার নাকের সামনে দিয়ে একলা বউকে নিয়ে পুরী বেড়াতে যাবে এত সাহস 30 সালের যুবকদের ছিল না। পরের বছর বরং ইন্দুভূষণের বাপ মাই গেলেন পুরীতে রথযাত্রায়। যেটা ন্যায্য। বউটি ডাগর ডোগর। দুদিন সংসার ফেলে রেখে নিশ্চিন্দি হয়ে যাওয়া সহজ হলো। নব কলেবর হয়েছিল সেবারে জগন্নাথের। তারপর দীর্ঘকাল ধরে এ জগতে রয়েই গেলেন তাঁরা, নিজেদের নাক নিয়ে। অলকার সামনাসামনি রয়ে গেলেন। অতএব তাদের নাকের সামনে কিছুই হলো না। অবশ্যই কেবলমাত্র তাদের নাকের দোষ দেওয়াটাও অন্যায়। তাদের স্বর্গপ্রাপ্তির পরও কাটল তো এই 13 বছর। হয় কই? ছেলে মেয়েদের অসুখ বিসুখ, কাঁথাকানি, ঝিনুকবাটি, ঝামেলার শেষ নেই। এরা একটু ঝাড়িয়ে কাটিয়ে বড় হয়ে না উঠলে আর এক পা নড়া চলবে না। অলকার এই মত। ইন্দুভূষণ বলে, আমাদের আর হয়েছে, ও আকাশ কুসুমই থাক। এ কথায় অলকা ঝগড়া করে। বলে, ও কথা বলো না। তীর্থস্থানে বসে প্রতিজ্ঞা করেছি, যেতেই হবে একবার। তীর্থস্থানের দোহাইটাই কাজ লাগায়। যে বয়সে যেটা স্বাভাবিক। দেখা যায় ছোটগুলি ঝাড়িয়ে কাটিয়ে উঠতে উঠতে বড় মেয়ে দুটি এত বেশি মাথা ঝাড়া দিয়ে উঠছে যে তাদের আর একলা ফেলে রেখে যাওয়া চলে না। অতএব মেয়ে দুটোর বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে। মেজ মেয়ের বিয়ে দিয়ে হাঁফ ফেলবার আগেই বড় মেয়ে এলো মার কাছে মুখের রুচি বদলাতে। বড় মেয়ের সাধ, নাতির ষষ্ঠী পুজো, ভাতের তত্ত্ব সারতে সারতেই পূর্ব ইতিহাসের পুনরাবৃত্তি। শুধু নায়িকা বদলেছে। এবারের নায়িকা মেজ মেয়ে। সেসব ঝামেলা মিটিয়ে মরিয়া হয়ে সেবার ঠিক করে ফেলল অলকা, যাবেই সে।
পৃথিবী উল্টে গেলেও যাবে। বড় মেয়েকে এনে রেখে যাবে ছোটদের আগলাতে। প্রায় যাওয়া হয় হয় এমন সময় সেজ ছেলের হলো টাইফয়েড। পৃথিবী ঠিক সোজা থাকলেও যাওয়া মাথায় উঠল। পরের বছর ইন্দুভূষণের ব্লাড প্রেশার বাড়ল। তার পরের বছর অফিসের টালমাটাল, ছুটি পাওয়া গেল না। মাঝখানে 2 বছর আর কথাই উঠল না। পরপর 2টি ছেলে পরীক্ষা দিল। তাদের পরীক্ষার ফি, বই খাতা, নানান ঝামেলায় বাজারে কিছু ধারই হয়ে গেল। এদিকে পৃথিবী তো উল্টেছেই। সেকালে যে কটা টাকা হাতে থাকলে পুরী কি কাশী বেরিয়ে আসা যেত, এখনো সে সংখ্যাটা হাস্যকর। এখন বেড়াতে যাওয়া অনেক টাকার খেলা। কিন্তু প্রতিজ্ঞা পূরণ, আজীবনের স্বাদ ভুলে নিশ্চিন্ত হওয়া যায় না। অবশেষে এই 27 বছর পরে সেই হারানো দিনকে ফিরে পেতে দুজনে একলা পুরী এলো ওরা। ভাগ্য প্রসন্ন হলে সুযোগও এসে যায়। কোথাও কিছু না, ইন্দুভূষণের অফিসের এক বন্ধু একদিন উপযাচক হয়ে বললেন, পুরী যাবে? তার মানে? মানে এই, আমার এক পিস্তুত দাদা পুরীতে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন 2 মাসের আগাম ভাড়া দিয়ে। 1 মাস থেকেই চলে আসতে হচ্ছে। গিন্নির বাত চেগেছে। আমায় লিখেছেন, যদি কেউ যাই বিনা পয়সায় থাকা হবে। ঘুঁটে, কয়লা, কেরোসিন, সংসারের ঘটিটা, বালতিটা, কিছুর জন্যে ভাবতে হবে না। এমনকি রেশনও কিছু আছে। তীর্থস্থান থেকে বয়ে আর কি আনবেন? আমরা যদি কেউ যাই, ইত্যাদি। তা আমরা আর কে বা যাচ্ছি? তোমারই পুরী যাওয়ার বাসনা আছে অনেক দিনের, যাও না চলে। ধাঁ করে মনে লেগে গেল কথাটা। সত্যি বলতে কি, এ সময়টায় ভয়ানক কিছু একটা প্রতিবন্ধকও ছিল না। বিধি যখন মাপান। 5 দিন 5 রাত্রির ধরে গোছ করল অলকা। ছেলে মেয়েদের হাতে সংসার ছেড়ে দিয়ে যাবে। কত গোছ, কত ব্যবস্থা, তার হিসেব আছে? ভাড়ার পত্তর না অনাচার করে ফেলে। স্টকের চিনিগুলো দেখতে পেয়ে না খরচ করে ফেলে। বাসন কোসন বেআন্দাজি ছড়িয়ে 2-4টে না হারায়। ভাবনা কি একরকম? তারপর ধরো, সাবান কাচা, গুল দেওয়া, 4টি বড়ি তৈরি করে রেখে যাওয়া, এসব না করে গেলে মেয়ে ছেলে যে শেষ পরে দুষবে, মা তুমি চলে গেলে আর এই অসুবিধে হয়েছিল। সে হতে পারে না। সে পথ বন্ধ করে রেখে যাবে অলকা। সব পারে অলকা, কথা সইতে পারে না। গুরুজনেরও না, লঘুজনেরও না। তাছাড়া বড় মেয়েকে এনে রেখে যাওয়া হলো না, পাঠালো না শ্বশুররা। তাদের সংসার এখন অচল। যাক, ছোটরাই থাক 5 জনে, করা যাবে কি? যাবার আগের রাত্রে ছেলে মেয়েরা ঘুমোলে লুকিয়ে লুকিয়ে অলকা বাক্সে ভরে নিল ছেলেবেলার 2খানা রঙিন সিল্কের শাড়ি। নেহাত সেকেলে বলেই যে শাড়ি 2খানা মেয়েদের কবল থেকে রক্ষা পেয়েছে। নীল রঙিন শাড়ি, নীল বিয়ের দরুন বেনারসির ব্লাউজ, চৌকো গলা, ঘটি হাতা। নীল 1 শিশি গন্ধ তেল, একটা স্নো, 1 কৌটো পাউডার। ছেলেবেলায় ভারী শৌখিন ছিল অলকা। এসব না হলে একদিনও চলত না।
এখন মনে করতে গেলে হাসি পায়। অথচ শখ মরেও মরেনি। পারিপার্শ্বিকতার চাপে চ্যাপ্টা হয়ে কোথায় পড়েছিল, আস্তে উঁকি মারল। ইন্দুভূষণকেও যে কত সাবধানে চুপি চুপি আনতে হয়েছে জিনিস কটা। কাপড় চোপড়ের নিচে আত্মগোপন করে থাকলো আর একটা জিনিস, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের চয়নিকা। বিয়ের সময় কে যেন দিয়েছিল অলোকাকে, তখন সঞ্চয়িতা ওঠেনি। একদা এ বইটি অলোকার প্রাণতুল্য ছিল, হয়তো সেই জন্যেই আজও চিহ্ন পাওয়া গেল। পোকায় একটু কেটেছে, তা কাটুক, ভালো ভালো কবিতাগুলো অক্ষত আছে। আবৃত্তি করতে গিয়ে ভুল হয়ে গেলে দেখে নেওয়া যাবে। আর ভুল তো হবেই, না হয়ে কি আর যায়? কত কালের অনভ্যাস। ছেলে মেয়েদের পাখি পড়া করে সংসারের বিষয়ে তালিম দিয়ে ৩৩ কোটি দেবতাকে স্মরণ করে ভালোয় ভালোয় ফিরে আসা এবং এসে সব ভালো দেখার মানত করে দুজনে একলা ট্যাক্সিতে চেপে বসল অলোকা আর ইন্দুভূষণ। হয়তোবা জীবনে এই প্রথম। সত্যি, দুজনে একখানা ট্যাক্সি দখল করে কবে বসেছে তারা মনে তো পড়ে না। নেহাত দরকারে পড়ে ছেলে মেয়েদের বাদ দিয়ে দুজনে কোথাও যদি গিয়েই থাকে, গিয়েছে ট্রামে, বাসে, রিকশোয়। যাক, ওসব কালকের ঘটনা। আজ সন্ধ্যায় তারা দুজনে ঘুরে বেড়াচ্ছে সমুদ্র তীরে বালিতে পা ডুবিয়ে ডুবিয়ে। অলকার পরনে ঘটিহাতা লাল বেনারসির ব্লাউজ, নীল সিল্কের বলাকা চাপ শাড়ি, জুতো কিনে এনেছিল নতুন, পরে বেরিয়ে দেখল বালিতে চলল না। সেটা আছে ইন্দুভূষণের হাতে রুমাল মোড়া, অলকার হাতে চয়নিকা। এবার একটু বসলে হয় না, বলল ইন্দুভূষণ। তা বসি, রাজি হয়ে গেল অলকা। হেঁটে হেঁটে পা ধরে এসেছিল দুজনেরই। বুড়ো হয়ে যায়নি এই তথ্যটা প্রমাণ করতে কেউই স্বীকার করছিল না এতক্ষণ। বুড়ো না সাজলে সংসারে ভালো দেখায় না, বুড়োমি না করলে সমাজে স্থান থাকে না। বুড়ো হওয়া তো এই জন্যেই, নইলে মনে প্রাণে কি আর বুড়ো হয়েছে তারা। আমরা তাহলে পুরী এলাম শেষ পর্যন্ত। কাল বেড়াতে বেরিয়ে সেই বাড়িটা খুঁজে বার করব, কি বলো? নামটা মনে আছে তো তোমার? নাম? আমার আবার মন? সত্যি কি বিচ্ছিরি ভুলো তুমি। কাননকুঞ্জ মনে নেই অমন সুন্দর নামটা? তা সেই বাড়িটা এখনো আছে নাকি? বাহ, থাকবে না কেন? আমরা রয়েছি আর বাড়িটা থাকবে না? আচ্ছা, এখানে স্টুডিও নেই? থাকবে না কেন? তুলবে নাকি ফটো? যদি তুলি? কেন তুলতে নেই? থাকবে না কেন? তবে এখানেই রেখে যেতে হবে প্রভু জগন্নাথের কাছে। কলকাতায় নিয়ে যাওয়া তো আর চলবে না। ওই তো মুশকিল। উমিটার তো আবার এমন বাক্স আলমারি নাড়াচাড়া অভ্যাস যে পুরনো চিঠিগুলো বাসনের সিন্দুকের মধ্যে রেখে আসতে হলো। মেয়ে ছেলেগুলোকে রেখে তো আসা হলো, এখন রাঁধতে গিয়ে হাত পা পুড়িয়ে না ফেলে। সেই তো ভাবনা। বয়সের যুগ্গি ক্ষমতা তো নেই কারুর। উমির মতন বয়সে আমি কত সময় মাংস টাংস রেঁধে খাইয়েছি দাদাদের, জামাইবাবুকে।
ভাবছি পুষির শাশুড়ি কি শয়তানি করলে। সমানে আশা করে রেখেছি পুষিকে এনে রাখবো কদিন, মাগি পাঠালো না গো। বরাবরই তো ওদের ব্যবহার ওই রকম। তা হোক গে, আমি কিন্তু এবার গিয়ে আচ্ছা করে শুনিয়ে দেব মাগিকে। ছেলের মা হয়েছেন তো সাপের 5 পা দেখেছেন? চিরদিন নত হয়ে থাকবো কেন? 1 পয়সা কম তো দিইনি কিছুতে। মেয়েরা শাশুড়ি হলেই বদলে যায়। আমাদের বড় বউও তো শুনি ছেলের বিয়ে দেবার পর থেকে একেবারে বদলে গেছেন। ইয়ে, জানি না, তুমি তো বলো তাই বলছি। ও বাড়ির দিদির কথা তুলছ? তার তুলনা আর দিও না। তার খুঁড়ে খুঁড়ে নমস্কার। বাবা বউটাকে যে কি যন্ত্রণা করেন। এখনকার মেয়েরাও তেমনি। আমাদের আমল তো নয় যে চুপ করে থাকবে। শাশুড়ি বউতে লেগে যায় বেশ একপালা। অন্ধকারে মুখ দেখা যায় না তাই, না হলে গেঁতি জায়ের বাড়ির এক পালার উল্লেখে যে সরস প্রসন্নতা দেখা দেয় অলকার মুখে, সেটা দেখবার মতো। তোমার বৌদিটি বেশ আছেন, কিন্তু ছেলের বউ হবার আশঙ্কা নেই, দিব্যি নিশ্চিন্দি। জামাই বেটারা তো আর পালা গাইতে আসবে না। বকো না বাবু, ওই 6টা মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলে বুকের রক্ত হিম হয়ে যায়। কি করে যে পার করবে দাদা? পার করতে হবে না, নিজেরাই পার হবে। পাস টাস করা মেয়ে। আহা, পাস করে তো ডানা গজাচ্ছে, যা দিনকাল। দাদার মেয়ে থেকে আলোচনা ক্রমশ দিনকালে এসে আটকে যায়। বহুক্ষণ ধরে চলে দিনকালের কুকীর্তি বর্ণনা। সমাজনীতি থেকে অর্থনীতি, অর্থনীতি থেকে রাজনীতি, সব নীতির দুর্নীতি নিয়েই অবশ্য চলতে থাকে বাক্যস্রোত। অলকা যখন বলে, রেখে ঢেকে বলে না, ভাষায় জোর আছে ওর। হঠাৎ এক সময় ফ্যাঁচ করে হেঁচে ওঠে ইন্দুভূষণ। এই মাটি করেছে, কার্তিকের নতুন হিম, ফট করে ঠান্ডাটা লেগে গেছে। তাছাড়া এই সমুদ্রের হাওয়া, সর্বনাশ, খেয়াল করা উচিত ছিল এতক্ষণ। একেবারে দাঁড়িয়ে ওঠে ইন্দুভূষণ। চলো চলো, আর 1 মিনিট নয়, যথেষ্ট অন্যায় হয়ে গেছে। অলকারও মাথাটা কেমন ভার লাগছিল। উঠে পড়ে বলে, যেরকম হাওয়া দেখছি র্যাপার ট্যাপার একটা আনা উচিত ছিল। না, কাল থেকে আর সন্ধ্যের দিকে আসা হবে না। ওই রোদ থাকতে থাকতে যা হয়। তোমার আর কি, গিয়ে চা টি খাবে আর বসে থাকবে। আমার আবার এখন গিয়ে রাঁধতে হবে। তুমি তো আবার চাকরটার হাতে খাবে না, তা নয় তো? ও ছোঁড়া তো ভালো রাঁধতে জানে বললে। বকো না বাবু, শুনলে হাড়পিত্তি জ্বলে যায়। চাকরের হাতে খাওয়া? শ্রীক্ষেত্রে দোষ নেই বলে যে গো। সে যে বলে সে বলে, আমি বলি না। চলো যাই। ওগো ওগো, দেখো কাণ্ড। ওখানে এই ভিজে বালির ওপর 2টো লোক শুয়ে রয়েছে পাশাপাশি। 2টো লোক কি একটি যুগল কে জানে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। তাও হতে পারে, নতুন বিয়ে হয়েছে বোধহয়। ভিজে বালির ওপর শুয়ে নিমোনিয়া না ধরে, কাব্যি বেরিয়ে যাবে বাছাধনদের। আমার তো জলো হাওয়ায় বেশ মাথা ধরে উঠল। ওষুধ টষুধগুলো এনেছো তো? আহা, সে কথা আর আমাকে বলতে হবে না। চলো, এক্ষুনি গলাটায় একটু ভিক্স লাগিয়ে দিই তোমার। আর একবার হেঁচে ওঠেন ইন্দুভূষণ।
পাঁজর কাঁপানো প্রবল হাঁচি। সেই শব্দে হঠাৎ বুকটা কেঁপে ওঠে অলকার। বিদেশ বিভুঁইয়ে আসা তো হয়েছে একলা, বিপদ আপদ কিছু হবে না তো? কি জানি ভগবানের মনে কি আছে। পা চালিয়ে বাড়ি ফেরে দুজনে, আর ব্যস্ত অন্যমনস্কতায় রুমালে মোড়া চটি জোড়াটা আর চয়নিকাখানা একসঙ্গে তাকে তুলে রেখে তাড়াতাড়ি ট্রাঙ্ক খুলে ভিক্সের শিশি খুঁজতে বসে অলকা। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।